হ্যালো ভাইয়ারা, আশা করছি সবাই ভালোই আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের খুব সহজ একটা টপিক নিয়েই মূলত কাজ করব। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এই সহজ টপিকটা থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টে প্রায় প্রত্যেক বছরই কিন্তু প্রশ্ন আসে। বিশেষ করে বিগত বছরে আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়গুলোতে মোটামুটি প্রায় প্রতি বছরই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো যেহেতু এই টপিকটা অনেক সহজ একটা টপিক এবং আমি জানি যে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা রয়েছে ওই বইয়ের যেহেতু শেষের দিকে এই টপিকটা থাকে, জ্যোতিচিহ্ন। তো এই জ্যোতিচিহ্ন এই টপিকটা যেহেতু বইয়ের একটু শেষ দিকে থাকে, অনেক ছেলে মেয়েদেরকে আমি দেখছি যে তারা আসলে ওইভাবে গুরুত্ব দেয় না, বা জ্যোতিচিহ্ন যেটা ইংরেজিতে আমরা বলি পাংচুয়েশনস বা পাংচুয়েশন যাই বলি, তো ওই পাংচুয়েশন এটা তো এমনি পারা যায়, কোথায় কমা বসবে, কোথায় দাড়ি চিহ্ন বসবে, কোথায় সেমিকোলন বসবে। কেন জানি মনে হয় যে এটা পারা যাবে। আর আসলে এটা সহজ একটা টপিক, কিন্তু সমস্যা হচ্ছে পরীক্ষায় যখন প্রশ্ন আসে যে হাইপেন ব্যবহার করার পরে কতক্ষণ থামতে হয়, সেমিকোলনের পরে কতক্ষণ থামতে হয়, এইটা যখন পরীক্ষায় প্রশ্ন আসে তখন কিন্তু আসলে উত্তর করাটা একটু কঠিন হয়ে যায়। তো এই অধ্যায়ে আমরা মূলত, আমি ক্লাসের শুরুতেই যেটা তোমাদেরকে সবসময় বলে থাকি, আবারও বলছি, এই অধ্যায়ে তোমরা যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা সেটা হচ্ছে থামার সময়। অর্থাৎ সেমিকোলনের পরে কতক্ষণ থামতে হয়, দাড়ির পরে কতক্ষণ থামতে হয়, বা এটা সেটা, এই থামার সময়টা একটু সুন্দর করে পড়বা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে, ওখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 80%। এইটা একটা জিনিস পড়বা। আর একটা জিনিস পড়বা হচ্ছে জ্যোতি চিহ্নের যে চেহারা বা রূপ, অর্থাৎ জ্যোতি চিহ্নের ব্যবহার। জ্যোতি চিহ্নের ব্যবহারটা কেমন? যেমন সিম্পলি একটা প্রশ্ন আসলো যে বাক্যের শেষে সাধারণত কোনটা বসে। তো এখন তোমার যদি জ্যোতি চিহ্ন তুমি নাই চেনো, তাহলে তো তুমি এই প্রশ্ন উত্তর করতে পারবা না। পরীক্ষায় খুব সহজে একটা প্রশ্ন আসতে পারে যে প্রশ্নবোধক চিহ্নের শেষে কোন ধরনের জ্যোতি চিহ্ন বসে। এখন তুমি যদি অ্যাডমিশন একজন ক্যান্ডিডেট হিসেবে এই প্রশ্ন উত্তর না করতে পারো, তাহলে কিন্তু আসলেই অনেক বেশি কষ্টের এটা। তো যাই হোক, আমি যতটা বুঝি সেটা হচ্ছে যে এটা তোমরা এমনি পারবা। তোমরা একটাই কাজ করবা, সেটা হচ্ছে মূলত এই কোন জ্যোতি চিহ্নে কতক্ষণ থামতে হয় এটা একটু মনোযোগ দিয়ে পড়বা এবং মাথায় রাখার চেষ্টা করবা। সাধারণত জ্যোতি চিহ্ন তো 12 বা 13টা এরকম দেখা যায়। তো এই 12-13টা জ্যোতি চিহ্ন আসলে সেটা কেমন, এটা সেই ছোট্টবেলা থেকে তোমরা কম বেশি দেখে আসছো, তোমরা কম বেশি সবাই জানো বা পারো। জাস্ট এখন একটু মনোযোগ দিয়ে আরেকবার দেখবা, তাহলে আশা করছি পরীক্ষার হলে খুব সুন্দর করে আনসার করে আসতে পারবে। তো চলো আমরা কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেটা একটু মনোযোগ দিয়ে দেখি এবং সমাধান করার চেষ্টা করি। খুব অল্প সময় আশা করছি এটা আমাদের হয়ে যাবে। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2017-18 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা এসেছিল যে কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না। বিরাম মানে কি? বিরাম মানে হচ্ছে বিরতি নিতে হয় না। প্রশ্নটা মনে হচ্ছে অনেক সহজ, কিন্তু একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো, তোমার যদি এই 4টা অপশনে কোনটার পরে কতক্ষণ থামতে হয় এটা যদি তুমি না জানো, তাহলে এই প্রশ্ন কিন্তু উত্তর করে আসাটা একটু কঠিন। হাইপেনের পরে কতক্ষণ থামতে হয়, ড্যাশের পরে কতক্ষণ থামতে হয়, সেমিকোলনের পরে কতক্ষণ থামতে হয়, কোলন বা কোলন ড্যাশের পরে কতক্ষণ থামতে হয়, এটা একটু জানতে হবে। আর এই জন্য তো ক্লাসের শুরুতে বলছি যে কতক্ষণ থামতে হয়, অর্থাৎ এই যে একটু আগে আমি বলে আসলাম থামার সময়। অর্থাৎ আমরা যখন দৈনন্দিন জীবনে ভাইয়া অহরহ বাক্য বলি বা লিখি, তখন কিন্তু বাস্তবে আমরা এগুলো কখনোই প্রয়োগ করি না। আর প্রয়োগ করি না বিধায় কিন্তু পরীক্ষায় যখন এখান থেকে প্রশ্ন আসে আমরা কিন্তু ভুল করি। তো আমরা মনে রাখবো যে বাংলা ব্যাকরণ অনুযায়ী এরকম 3টা বিরাম চিহ্ন রয়েছে বা জ্যোতি চিহ্ন রয়েছে, যেখানে কোনোভাবেই বিরতি নেওয়ার প্রয়োজন নেই। বাক্যের মধ্যে যদি হাইপেন থাকে, লোপ চিহ্ন থাকে এবং বন্ধনী চিহ্ন থাকে, তাহলে এই 3টা জায়গায় কোনোভাবেই থামার প্রয়োজন নেই। থামার প্রয়োজন মানে কি? কোনোভাবেই তোমার 1 সেকেন্ডও ওয়েট করার দরকার নেই। যেমন মনে করো যে কোনো একটা বাক্যের মধ্যে
সিম্পলি হাইফেন রয়েছে, দুইটা শব্দের মধ্যে এরকম ছোট্ট একটা হাইফেন রয়েছে, তোমার ওখানে থামার প্রয়োজন নেই, তুমি সোজা পড়ে চলে যাও। লোপ চিহ্নটা কি? লোপ চিহ্নটা হচ্ছে এরকম, অনেক সময় অনেক শব্দের উপরে কমা থাকে, যেমন আমি বললাম বলে, এই বর উপরে এই যে কমাটা, এটাকে সাধারণত বলা হয় লোপ চিহ্ন। এখানে এই বলে বা বলে যাই বলো না কেন তুমি, এখানে থামার প্রয়োজন নেই। বন্ধনীটা কি? আমরা সবাই জানি বন্ধনী, মনে করো ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে মনে করো থার্ড ব্র্যাকেট। এই যে ব্র্যাকেট গুলো বা বাংলা আমরা যেটাকে বলছি বন্ধনী চিহ্ন, এগুলোতে কোনোভাবেই তোমার থামার প্রয়োজন নেই। মনে করো যে এত বড় একটা বাক্য, এই বাক্যের মধ্যে এখানে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, আবার বাক্য শুরু হয়েছে, এই ফার্স্ট ব্র্যাকেটে যেটা রয়েছে তোমার ওইখানে থামার প্রয়োজন নেই। আমরা কি করি দেখবা, যখন একটা বাক্য পড়তে যাই তখন যেখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যাই দেখি না কেন, লক্ষ্য করে দেখবা আমরা কিন্তু ওইখানে থেমে যাই, কোনোভাবে থামার প্রয়োজন নেই। তাহলে দেখো প্রশ্নটা কিন্তু অনেক স্মার্ট একটা প্রশ্ন, যে কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না বা বিরতি নিতে হয় না। আমরা মনে রাখবো হাইফেন, লোপ চিহ্ন এবং বন্ধনীতে কোনোভাবেই থামার প্রয়োজন নেই। ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার তাহলে চলো পরবর্তী প্রশ্নের কাছে চলে যাই। পরবর্তী প্রশ্নটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, যে বাংলা ভাষার নিজস্ব বিরাম চিহ্ন কোনটি? দেখো এই প্রশ্নটাও কিন্তু যে এত খুব সহজ তাও কিন্তু না, সাধারণত বইয়ে সরাসরি এই প্রশ্নগুলো বা এর উত্তরগুলো এভাবে দেওয়া থাকে না। আজকে আমরা প্রথমবারের মতো জানবো যে বাংলা ভাষার সম্পূর্ণ নিজস্ব বিরাম চিহ্ন হচ্ছে দাড়ি। যে কোনো বাক্যের শেষে আমরা যে দাড়ি ব্যবহার করি, এটাই হচ্ছে বাংলার নিজস্ব যতি চিহ্ন। আর বাকি যেগুলো আমরা দেখি, কমা এটা ইংরেজিতে রয়েছে, প্রশ্ন চিহ্ন ইংরেজিতে রয়েছে, বিস্ময় চিহ্ন সবই ইংরেজিতে রয়েছে, কিন্তু ইংরেজিতে কিন্তু দাড়ি নেই। ইংরেজিতে কি রয়েছে? ফুল স্টপ। আমরা যেটা এরকম লিখি আর কি, তাই না? তার মানে দেখো প্রশ্ন কিন্তু অনেক স্মার্ট একটা প্রশ্ন, সো তোমাকে কিন্তু স্মার্টলি আনসার করতে হবে। পরবর্তী প্রশ্ন, আসল কথা এই যে মানুষের দেহ মনে সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ, কেননা তা উদ্দেশ্যহীন। উদ্ধৃতাংশে প্রয়োজনীয় যতিচিহ্নের সংখ্যা কত? দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত এটা কোয়ানিটি এসেছিল প্রশ্নটা 2013-14 শিক্ষাবর্ষে, এবং এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে, এটা যে খুব সহজ তা কিন্তু না, আবার খুবই সহজ। ইংরেজিতে তুমি যদি পাংচুয়েশন পারো, বাংলায় পাংচুয়েশন তুমি পারবা, একই কথা। এবং এই প্রশ্নটার উত্তর কিন্তু করতে হবে কমন সেন্স দিয়ে, আর কমন সেন্স ঠিক রাখার জন্য জাস্ট পরীক্ষার হলে একটু মাথা ঠান্ডা রাখতে হবে। তুমি একটু খেয়াল করে দেখো তো, এই বাক্যে আমরা কিন্তু মোটামুটি ভাবে 3টা জায়গায় আমরা যতি চিহ্ন ব্যবহার করতে পারি। যেমন আসল কথা এই যে, এখানে একটা কমা হবে, মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ, এই যে দেখো শ্রেষ্ঠর পরে একটা কমা হবে, এবং কেননা তা উদ্দেশ্যহীন। এবং দেখো এখানে কিন্তু দাড়ি চিহ্ন দেওয়া ছিল না, এবং আমরা দাড়ি চিহ্ন দিলাম। তো এই ঘুরে ফিরে 3টা যতি চিহ্ন কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। পরীক্ষায় কখনোই কিন্তু এই লাইনটা আসবে না, 100% শিওর থাকো। পরীক্ষায় একটা যে কোনো একটা নতুন বাক্য দিয়ে তোমাকে বলবে যে এখানে কয়টা যতি চিহ্ন ব্যবহার করা যায়। পরবর্তী প্রশ্ন, যে একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কি চিহ্ন ব্যবহৃত হয়? আমরা মনে রাখবো একাধিক স্বাধীন বাক্য, তুমি এই যে লেখা শুরু করলে, এখানে এসে জাস্ট এরকম একটা সেমিকোলন দিবে, এরপরে আবার একটা বাক্য শুরু করলে। তো আমরা সহজে মনে রাখবো বাক্যের মধ্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেখানে সেমিকোলন বসে। এখান থেকেও ভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে, কমার থেকেও যেখানে বিরতির বেশি প্রয়োজন হয় সেখানে কি বসে? সেখানে মনে রাখবো সেমিকোলন বসে। অনেক স্টুডেন্ট আছে যারা সেমিকোলন চেনে না, যারা চেনে না তাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম, এই হচ্ছে সেমিকোলন। মনে থাকবে সেমিকোলন কমার থেকেও বেশি বিরতির প্রয়োজন হলে বসে, এবং আমরা মনে রাখবো সেমিকোলনের মূল কাজ হচ্ছে একটা বাক্যের সাথে আর একটা বাক্যের সমন্বয় স্থাপন করতেই মাঝখানে সেমিকোলন ব্যবহৃত হয়। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় 2009-10 শিক্ষাবর্ষে এসেছে, পূর্ণ বাক্যে একাধিক স্বাধীন বাক্যাংশের পরে কি বসে? আমরা সবাই জানি পূর্ণ বাক্যে একাধিক স্বাধীন বাক্যাংশের পরে বসে সেমিকোলন। দেখো আগের প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু একই প্রশ্ন, জাস্ট প্রশ্নটা একটু ঘুরে আসছে, যে একটা পূর্ণ বাক্য, এই একটা পূর্ণ বাক্য, এর মধ্যে মনে করে এই একটা অংশ, এই একটা অংশ,
এই দুইটা অংশের মধ্যে যখন কোনো জ্যোতিচিহ্ন ব্যবহার করার দরকার হবে তখন সেখানে আমরা সেমিকোলন বসাবো। অর্থাৎ একাধিক বাক্য নিয়ে বা বাক্যাংশ নিয়ে বা খণ্ডাংশ নিয়ে তো একটা পূর্ণ বাক্য গঠিত হয়। তো এই যে একাধিক খণ্ডাংশ বা বাক্যাংশের মধ্যে আমরা সবসময় সেমিকোলন ব্যবহার করব। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16-17 শিক্ষাবর্ষে এসেছিল। সম্বোধনের পরে সবসময় আমরা মনে রাখবো কমা বসে। সম্বোধনটা কি? সম্বোধন হচ্ছে কাউকে গ্রিটিংস বা কাউকে সম্মান করে কিছু বলা। সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো সবসময় কি বসবে? কমা ব্যবহৃত হবে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ চিহ্ন ব্যবহার হয় না। এই যে দেখো, তোমাকে জানতে হবে ড্যাশ চিহ্ন হচ্ছে জাস্ট এরকম। ড্যাশ চিহ্ন ব্যবহার হয় না কোথায়? সম্বোধন বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয় না। ওই যে একটু আগে বলে আসলাম, সম্বোধন বলতে কি বললাম? আমি বললাম জনাব, যে কোনো মানুষকে সম্মান করে আমরা বলতে পারি। তারপরে আমরা বসাবো হচ্ছে কি বসাবো? যে সম্বোধন বোঝাতে সাধারণত কমা বসে। আর এইগুলো এই বি নাম্বার অপশন বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে এ নাম্বার এবং সি নাম্বার, এবং আপাতত আমরা ডি নাম্বারটা দেখতে পাচ্ছি না, যাই হোক আমরা মনে রাখবো যে ড্যাশ চিহ্ন ব্যবহার হয় না কোথায়? শূন্যস্থান পূরণের প্রশ্নে লুপ্ত জায়গায় ড্যাশ চিহ্ন বসে। আমরা সবাই জানি ইংরেজিতে আমরা বলি গ্যাপ বা ড্যাশ, যাই বলি না কেন সেখানেই মূলত এই ড্যাশ চিহ্ন ব্যবহার হয়। অর্থাৎ অসম্পূর্ণ বাক্যের শেষে ড্যাশ চিহ্ন ব্যবহার হতে পারে, নাটকের সংলাপের আগে ড্যাশ চিহ্ন ব্যবহার হতে পারে, কিন্তু সম্বোধন বোঝাতে কখনোই ড্যাশ চিহ্ন হবে না। সম্বোধন বোঝাতে ব্যবহৃত হবে কমা। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন, কোনটিকে ছেদ চিহ্ন বলা যায় না। এটা ওকার হবে না, এটা হবে কোনটিকে ছেদ চিহ্ন বলা যায় না। আমরা মনে রাখবো হাইপেনকে ছেদ চিহ্ন বলা যায় না। হাইপেনকে কেন ছেদ চিহ্ন বলা যায় না? কেননা হাইপেনে কখনো থামার প্রয়োজন হয় না। বাকি সবগুলোতেই কম বেশি তোমাকে থামতে হবে, কিন্তু হাইপেনে যেহেতু থামতে হয় না সেহেতু এটাকে আমরা বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বলছি না। কিন্তু আসলে হাইপেন যে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন নয়, এটা কিন্তু আবার ঠিক না। আসলে হাইপেন কিন্তু একটা জ্যোতি চিহ্ন। কিন্তু দেখো প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22 মূলত এটা বি ইউনিটে এসেছিল প্রশ্নটা, যে কোনটিকে জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন বলা যায় না। প্রশ্নটা দেখো একটু কেমন করে একটু পেঁচায় আসছে প্রশ্নটা। আমরা জ্যোতি চিহ্ন চ্যাপ্টারে গেলেই দেখবো যে হাইফেন কিন্তু একটা জ্যোতি চিহ্নের অংশ। আবার বলছে যে কেন এটাকে আমরা ছেদ চিহ্ন বা জ্যোতি চিহ্ন বলছি না? কেননা এটাতে থামার প্রয়োজন নেই তাই। ঠিক আছে কথাটা? মানে প্রশ্নটা বুঝে কিন্তু তোমাকে উত্তর করতে হবে। তুমি অ্যাজ ইউজুয়াল উত্তর করে আসলে হবে না। হাইপেন এট দ্য সেম টাইম জ্যোতি চিহ্ন, আবার বলছে কেন জ্যোতি চিহ্ন নয়। তখন প্রশ্ন উত্তরটা কি হলো? যে এটা যেহেতু থামতে হয় না সেই জন্য আমরা এটাকে আপাতত জ্যোতি চিহ্ন বলছি না। সো খুবই স্মার্টলি স্মার্ট প্রশ্নের উত্তর করতে হবে, স্মার্টলি আনসার করতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু কখনো বই পড়ে সরাসরি উত্তর পাওয়া যাবে না। 100% কনফার্ম থাকো, এই প্রশ্ন কিন্তু বইয়ের কোথাও নাই। টিচার বা শিক্ষক যিনি প্রশ্ন করেন তিনি কিন্তু প্রশ্নগুলো নিজস্ব মেধা এবং বুদ্ধি দিয়েই প্রশ্নগুলো তৈরি করেন। সো তোমার পড়ার সময় কিন্তু সেভাবে বুঝে শুনে পড়তে হবে। বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে কি ব্যবহৃত হয়? আমরা সবাই জানি যে বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে এরকম একটা ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়। কোনটিতে থামার প্রয়োজন হয় না? ইতোমধ্যে আমি বেশ কয়েকবার বলেছি ইলেক চিহ্ন, এই যে ইলেক চিহ্ন থামার প্রয়োজন হয় না। হাইপেনে থামার প্রয়োজন হয় না। তারপরে কোথায় থামার প্রয়োজন হয় না? একেবারে আজকের এই টপিকের শুরুতে বলেছিলাম লোপ চিহ্নতেও কিন্তু থামার প্রয়োজন হয় না। পরীক্ষায় দেখা গেল যে এই অপশনটা না এসে পরীক্ষায় হাইফেন আসতে পারে, পরীক্ষায় লোপ চিহ্ন আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। সো তোমাকে সেইভাবে প্রিপেয়ার্ড হতে হবে, তা না হলে কিন্তু আনসার করে আসতে পারবা না, এবং আমি বিশ্বাস করি যে তুমি পারবে। চলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন দেখে আসি যে উদ্ধরণ চিহ্ন বা উদ্ধার চিহ্নের জন্য কতক্ষণ থামতে হয়। আমরা মনে রাখবো
উদ্ধরণ চিহ্ন বা উদ্ধার চিহ্ন, অর্থাৎ উদ্ধরণ চিহ্ন কি, মনে করে একটা বাক্য তুমি বলছো, বলতে যে এর মধ্যে একটা কোটেশন ব্যবহার করেছো, তো এই যে কোটেশনটা ব্যবহার করছো, এই কোটেশনে তুমি সবসময় মনে রাখবা যে এখানে এক বলতে যেটুকু সময় লাগে, দেখবো যে এক বলতে 1 থেকে 2 সেকেন্ড সময় লাগে, ওই 1 থেকে 2 সেকেন্ড সময় তুমি এই উদ্ধার চিহ্ন বা উদ্ধরণ চিহ্ন, এই জ্যোতি চিহ্ন ব্যবহার করতে যে তুমি ব্যবহার করবা, এইটুকু সময় তুমি নিবা, অর্থাৎ এক বলতে যেটুকু সময় প্রয়োজন হয় জাস্ট সেটুকু নিবা, এর বাইরে কিছু নেওয়ার প্রয়োজন নাই। জ্যোতি চিহ্নের ব্যবহার কোন বাক্যটিতে ঠিক? খুবই স্মার্ট একটা প্রশ্ন। দেখো এই প্রশ্ন কিন্তু সরাসরি কিন্তু কখনোই, এটা কি হয়েছে, এটা কিন্তু সরাসরি একেবারে বই থেকে কিন্তু আসেনি, জাস্ট টিচার কিন্তু প্রশ্নটা বানিয়ে দিয়েছেন। শিক্ষক বললেন কখনো বলবে না পারবো না, এখানে নাটা দেখা যাচ্ছে না, আমি নাটা দিয়ে দিলাম এবং এরপরে একটা দাড়ি চিহ্ন হবে। তো দেখো এই অনুযায়ী এই 3টে অপশনের মধ্যে সি নাম্বারটা কারেক্ট, অর্থাৎ জ্যোতি চিহ্নের ব্যবহার একমাত্র আমরা দেখতে পাচ্ছি এই সি নাম্বার অপশনে ঠিক হয়েছে, কখনো বলবে না পারবো না। পরবর্তী প্রশ্নটা দেখো, কোন বাক্যটিতে জ্যোতি চিহ্নের ঠিক ব্যবহার রয়েছে? এই প্রশ্নটা খুবই স্মার্ট একটা প্রশ্ন। আমরা মনে রাখবো যে কোনো বাড়ির নাম্বারের শেষে কমা বসবে, তারপরে ছোট জায়গার ক্ষেত্রে কমা বসবে এবং বড় জায়গার ক্ষেত্রেই দাড়ি চিহ্ন বসবে। দেখো ঢাকা একটা বড় জায়গা, এই জন্য তার শেষে দাড়ি, আর ঢাকার ভিতরে যে 2টা ছোট ছোট জায়গার কথা বলা হয়েছে, নিউ পল্টন, আজিমপুর, উপরে কমা, এবং ওই বাড়িটার যে লোকেশন যেটা ছিল 83 নাম্বার রোড বা 83 নাম্বার বাড়ি, যাই হোক সেটার পরে কমা বসেছে। সো বুঝে শুনে অ্যান্সার করতে হবে। কোন জ্যোতি চিহ্নে 1 সেকেন্ড কাল থামতে হয়? আমরা মনে রাখবো দাড়ি চিহ্ন, বা যেটা আমরা বলি বাক্যের পরিসমাপ্তি বোঝাতে মূলত দাড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়, এবং এটার পরে 1 সেকেন্ড থামতে হয়। এবং বই খুলেই দেখবা যে কোন জ্যোতি চিহ্নের পর কতটুকু থামতে, এটা সুন্দর করে বলে দেওয়া আছে, তুমি সেটা পড়ে নেবে এখান থেকে। বাক্যে কম অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে আমরা মনে রাখবো সেখানে সেমিকোলন ব্যবহার করতে হয়। বাংলা বাক্যের শেষে কয়টি বিরাম চিহ্ন ব্যবহার করতে হয়? এটা খুবই স্মার্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটাও কিন্তু সম্মানিত শিক্ষক সুন্দর করে বানিয়ে দিয়েছেন। বাংলা বাক্যের শেষে সাধারণত এই 4টা জ্যোতি চিহ্ন দেখা যায়। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? আমরা মনে রাখবো বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন আগে ছিল মূলত 12টি, এখন আরেকটা বেড়েছে 13টি, অর্থাৎ পরীক্ষায় যদি 12 আসে 12 আনসার করে আসবো, আর পরীক্ষায় যদি 13 আসে 13 আনসার করে আসবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা এসেছে এবং সেহেতু দেখাচ্ছে এখানে 12টা অপশন ছিল, এই জন্য আমরা আপাতত 12টা নিচ্ছি, কিন্তু পরীক্ষায় যদি অপশন 13টা থাকে আমরা 13টা নিব, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? একটু আগে এই প্রশ্নটা আমরা সলভ করে আসলাম। বাক্যে সেমিকোলন থাকলে এক বলার দ্বিগুণ সময়, এক বলতে যেটুকু সময় লাগে, মনে করে এক বলতে সময় লাগছে 1 সেকেন্ড, এর দ্বিগুণ, তার মানে 2 সেকেন্ড সেমিকোলনের ক্ষেত্রে থামতে হবে। পূর্ণ বাক্যের শেষে কোন চিহ্ন ব্যবহৃত? আমরা সবাই জানি পূর্ণ বাক্যের শেষে সবসময় দাড়ি বসে। কোনটি সেমিকোলন চিহ্ন? ইয়েস, এই প্রশ্নটা খুবই স্মার্ট একটা প্রশ্ন। এ ধরনের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা যায়, একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল যে কোনটি সেমিকোলন। আমরা মনে রাখবো যে সেমিকোলন, এই যে একটু আগে আমি বললাম, এই এই এটা যেন মনে থাকে। বাংলা ভাষার নিজস্ব বিরাম চিহ্ন কোনটি? এই প্রশ্নটা একটু আগে সলভ করেছি যে বাংলা ভাষার নিজস্ব বিরাম চিহ্ন হচ্ছে দাড়ি। কোনটি বিস্ময়সূচক চিহ্ন? আমার মনে হয় আমরা আর কিছু পারি আর না পারি সবাই জানি যে এটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন, জাস্ট একটা দাড়ি, তার নিচে ছোট্ট করে একটা ফোঁটা। তো যাই হোক ভাইয়া, দেখো আজকে যে টপিকটা আমরা অ্যাডভান্স লেভেলের কোশ্চেনগুলো সলভ করলাম, জ্যোতি চিহ্ন, এই টপিকটা কিন্তু ভাই আসলে অনেক সহজ, কি সত্যি কিনা? কিন্তু দেখো প্রশ্ন কিন্তু হয়েছে বেশ স্মার্ট এবং খুব স্ট্যান্ডার্ড। এবং আমি ক্লাসের শুরুতে বলেছিলাম, আবার বলছি, কোনটা কোন জ্যোতি চিহ্ন এটা প্রথমে চিনব। যেমন কেউ যদি সেমিকোলন না চেনে তাকে চিনতে হবে, কোলন না চেনে তাকে চিনতে হবে। একইভাবে আমরা আরেকটা জিনিস মনে রাখবো যে কোন জ্যোতি চিহ্নে কতটুকু থামতে হয়, কতটুকু থামার প্রয়োজন,
এটাও সুন্দর করে আমরা জানবো, পড়বো এবং সুন্দর করে পরীক্ষার হলে উত্তর করে আসবো। তাহলে আজকে এ পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ।